রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বন্ধুরা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই উক্তিটিতেও আপনারা কখনো না কখনো শুনে থাকবেন, কিন্তু আপনি জানেন কি বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠিক কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কিভাবেই বা ব্রহ্মচারী হয়েছিলেন? তো আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজ আমি চলে এসেছি বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান চাকলাধামে। এখান থেকে আজ আমি তোমাদেরকে শুধুমাত্র বাবা লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কিত তথ্য নয়, জানাবো এখানকার পুজোর নানান নিয়ম বিধি, কীভাবে প্রসাদ পাবেন, কীভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, সমস্ত রকম তথ্য। তো আমি এখানে কিভাবে এলাম, চলুন সেই জার্নিটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। আজ চলেছি বাবা লোকনাথের জন্মস্থান নামে পরিচিত চাকলাধামে। এই চাকলাধামে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গুমা, সেখানে আমি চলে এসেছি অলরেডি। চাকলাধাম এখান থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, তো কোনো অটো অথবা টোটো মারফতই প্রধানত যেতে হবে। অন্য কোনো সার্ভিস পাওয়া যায় কিনা সেটাও ট্রাই করে দেখবো, যেটা সব থেকে চিপ হবে সেই উপায়ে যাব চাকলাধামে। এখন স্টেশনের বাইরে বেরোনো যাক, দেখি কি পাওয়া যায়। তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি, এই গুমা রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদহ বনগাঁ অথবা বারাসাত বনগাঁ ট্রেন লাইনের মধ্যে একটি রেলওয়ে স্টেশন। চাকলাধাম দর্শন করার জন্য আপনি যেখান থেকে আসুন না কেন চেষ্টা করবেন 10টার আগে আগে এই গুমা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর, তাহলে চাকলাধাম দর্শন আপনার সব থেকে সুন্দর হবে। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর এখানে রয়েছে অটো এবং সেই সাথে ইঞ্জিন ভ্যান। দেখি কোনটা যায়। ইঞ্জিন ভ্যানে বসে পড়লাম। স্টেশনের বাইরে থেকে ভাড়া পড়ছে চাকলা পর্যন্ত 30 টাকা। তো 13 কিলোমিটারের সফর কমপ্লিট করে এসে পৌঁছালাম চাকলাতে। এই যে সামনে রয়েছে চাকলাধামের গেট। এখানে রয়েছে প্রচুর ফুলমালার দোকান, পুজোর সামগ্রীর দোকান। এর একটু পাশেই ওই পজিশনে আমাদেরকে নামিয়ে দিল। টোটো এবং ইঞ্জিন ভ্যান ছাড়া আর অন্য কিছুই কিন্তু পাইনি। বারাসাত থেকে কিছু ম্যাজিককে আসতে দেখেছি। গুমা থেকে এ পর্যন্ত ভাড়া 30 টাকায়, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগলো। আর এই যে এখানে রয়েছে পার্কিং। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তো আসতে পারেন, এইখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে পার্কিং স্পেস, বাইক, 4 চাকার সমস্ত কিছুরই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে একেবারে মন্দিরের সম্মুখেই প্রচুর ফুলমালা, পূজার সামগ্রীর দোকান রয়েছে। 51 টাকা থেকে এখানে ডালা শুরু আছে, এছাড়া বিভিন্ন মূল্যের ফুলের মালাও রয়েছে। এই দেখো বিভিন্ন টাইপের ফুলের মালা, 51 টাকা দামের মালাও রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশের গেট, জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। মন্দির চত্বরের ভেতরেও দেখছি এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর ভেতরে প্রবেশের পরই এই যে স্থানটি নজরে পড়লো, এটা সম্ভবত জুতা রাখার স্থান। এখন এটা রেনোভেশনের কাজ চলছে। তার ঠিক পাশে রয়েছে 1 নম্বর কাউন্টার, দান বিভাগ। এখানে রাজভোগ এবং খিচুড়ি ভোগের পার্সেল কুপন পাওয়া যায়। রাজভোগ 80 টাকা, খিচুড়ি ভোগ 40 টাকা। এখানে প্রত্যেকে ভোগের কুপন নেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়েছে। কেমন কেমন ধরনের পুজো দিতে পারবেন, গাড়ি কত টাকা নির্ধারণ করা হয়েছে তারও একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। তো এই ব্যাপারে তথ্য লাগলে এখান থেকেই আপনারা তথ্য পেয়ে যাবেন। ভোগের কুপন এখানে 2 রকম আছে, একটা পার্সেল, একটা বসে খাওয়ার জন্য। আপনি যদি বসে খাওয়ার ভোগের কুপন কাটেন তাহলে কিন্তু পার্সেল পাবেন না, এটা মাথায় রাখবেন। আর দুপুর 1:30টার পরেই এই পার্সেল প্রসাদ অথবা বসে খাওয়ার প্রসাদ প্রদান করা হবে এখানে। এখানে দেখো কাউন্টারের পাশেই লোকনাথ ব্রহ্মচারীর একটি জবানবন্দিও রয়েছে এখানে। আজ রবিবার, মোটামুটি এখানে ভালোই ভিড় রয়েছে। তো দুপুর 12টার আশপাশ পর্যন্ত কিন্তু প্রসাদের কুপন এখানে দেওয়া হবে। আর তার ঠিক পাশেই এপাশে রয়েছে দেখো জুতো জমা রাখার ঘর। জুতো 2 টাকা, হেলমেট 5 টাকা করে। তো জুতো জমা রেখে দিলাম। তার ঠিক পরে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের এই যে গেট, এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। জুতো পরে ভেতরে প্রবেশ একেবারে নিষেধ। ঢুকে প্রথমে নজরে পড়লো মন্দির পরিচালিত সেলস কাউন্টার, যেখানে লোকনাথ বাবার সম্পর্কিত বা সনাতন ধর্ম সমর্থিত বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর সেলস কাউন্টারের ঠিক পাশেই এই যে বড় স্থানটি দেখতে পাচ্ছ, এটা মূলত লোকনাথ মন্দিরের, এই চাকলাধামের লোকনাথ মন্দিরের নাট মঞ্চ বা নাট মন্দির। আর নাট মন্দিরের পাশেই এই যে ছোট্ট মন্দিরটি রয়েছে, এটাই কিন্তু চাকলাধামের মূল লোকনাথ বাবার মন্দির। তো আমি কিন্তু এখন চাকলাধামে লোকনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আজ রবিবার, প্রচুর বাবার ভক্তরা এসেছে এখানে। চারিদিকে পূজা অর্চনা সহ আরও অনেক কিছু চলছে এখানে। তারই কিছু মুহূর্ত প্রথমে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বাকি তথ্য এখানকার ব্যাপারে কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাবা লোকনাথ, পুরো নাম লোকনাথ ঘোষাল। 18ই ভাদ্র 1137 বাংলা এবং ইংরেজিতে 31শে আগস্ট 1730। এই সময়েই উত্তর 24 পরগনা জেলার এই চাকলাতেই রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর কোলে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। তবে অন্য মতে তিনি চাকলা নয়, জন্মগ্রহণ করেছিলেন কচুয়াতে। তবে সে যাই হোক,
দিনটি ছিল শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। বাবা লোকনাথের পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি ও গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে তিনি ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃছায়ায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে কখনোই সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি বা ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনে গুরুবার গ্রহণ করার অনুরোধ জানিয়েছিলেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান, সর্বশাস্ত্রের সুপণ্ডিত, গৃহী সন্ন্যাসী। তিনি 84 গ্রামের নিকটে কাকড়া গ্রামে বসবাস করতেন। সেখানেই উপনয়নের মাধ্যমে লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ও ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। এ সময় লোকনাথ ও তার সখা বেণীমাধবের বয়স ছিল মাত্র 11 বছর। আচার্য গাঙ্গুলির বয়স তখন ছিল 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদোক্ত বিধিমত ও নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন। বাবা লোকনাথ প্রধানত এভাবেই প্রথমে ব্রহ্মচারী এবং পরে বাবা লোকনাথ হয়েছিলেন। যদিও এই স্থানটি ঠিক কোথায় অবস্থিত তা নিয়ে দ্বিমত আছে। কেউ বলে থাকেন কচুয়াতে, তো কেউ বলে থাকেন চাকলা। তবে এ ব্যাপারে পরবর্তীতে নিত্যগোপাল সাহা নামে একজন ব্যক্তিত্ব হাইকোর্টে মামলা করেছিলেন, আর হাইকোর্টের রায় অনুসারে পরবর্তীতে তার জন্মস্থান কচুয়া বলেই চিহ্নিত হয়েছে। অদূর ভবিষ্যতে আমি সেখানেও ভ্রমণ করব। তো আজ 29শে মার্চ রবিবার, যার জন্য কিন্তু আজ এই লোকনাথ বাবার মন্দির চত্বরে প্রচুর মানুষের ভিড় রয়েছে। প্রচুর বাবার ভক্তরা এসেছে বাবার পুজো দিতে, বাবার দর্শন করতে। অন্যান্য দিনেও লোক আসে, তবে আজ কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেশি। সেটা এই নাটমঞ্চ দেখলেই তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে দেখো প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে। আজ শুধুমাত্র রবিবার বলে, অন্য দিন হলে কিন্তু এই সংখ্যাটা একটু কমই থাকে। আজ পরিমাণটা অনেকটাই বেশি আছে। আর দেখো নাটমঞ্চের এই থামগুলোকে দেখো কী সুন্দর করে বানানো। বেশ অনেকটাই মেহনত করে, অনেকটাই পরিশ্রম করে এবং অনেক পরিকল্পনা করেই কিন্তু এই থামগুলোকে বানানো হয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে এগুলো। প্রত্যেকটা থামেই রয়েছে নানান ধরনের কারুকার্য। ভেতরে রয়েছে বাবা লোকনাথজির বেশ কিছু মূর্তি। আর তার ঠিক পাশেই এই নাট মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মহারাজের মূর্তি। এই নাট মন্দিরটি প্রধানত দোতলা, তো উপরতলাতেও ওঠা যায়। পাশে রয়েছে সিঁড়ি। এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠব। এই যে রয়েছে সিঁড়ি এখান দিয়ে। এখানে দোতলাতেও বেশ বড় এবং ফাঁকা জায়গা। আর মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় 500 টাকা জরিমানা হইবে। যাই হোক, উপরে উঠে প্রথমেই নজরে পড়ল এখানে রয়েছে সিদ্ধিদাতা বিনায়ক অর্থাৎ গণেশের মূর্তি। আর তার ঠিক পাশে এখানে আরও একটা মন্দির রয়েছে দোতলাতে। এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বাবা লোকনাথ, গৌরনিতাই, রাধাকৃষ্ণর মূর্তিও রয়েছে এখানে, বালগোপালের মূর্তি, শিবের ছবি রয়েছে। সম্ভবত বাবা লোকনাথজির ব্যবহারের সামগ্রী এইগুলি। পাশে আরও একটি মন্দির রয়েছে। এখানে রয়েছে শিব পার্বতীর বা হরগৌরীর। বেশ ঠান্ডা এবং সুন্দর জায়গা। আর এখান থেকেই দেখো সামনে দেখা যাচ্ছে বাবা লোকনাথজির যে মূল মন্দির, সেই মূল মন্দিরের উপরের যে ছাদ, যে খড়ের চাল, সে খড়ের চাল। এটা কিন্তু বাবা লোকনাথজির যে মূল মন্দির, সেই মূল মন্দিরের খড়ের চাল। ভেতরে যদিও অন্য কাজ করা আছে বলে মনে হচ্ছে। যাই হোক, এবার এই মন্দিরের ভেতরে যাব, দেখাবো তোমাদের পূজার কিছু মুহূর্ত। এই হচ্ছে বাবা লোকনাথজির মন্দিরে পুজো দেওয়ার যে লাইন, সেই লাইনের গেট। এখান থেকেই পুজো দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে হবে। প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। এটা নর্মাল লাইন, আরও একটা স্পেশাল লাইন আছে, এবার সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একান্তে পূজার লাইন, যার জন্য প্রতিজন 100 টাকা করে লাগবে। মানে মন্দিরের যেখানে বাবার মূর্তি রয়েছে সেইখানে বসিয়ে আপনাকে অঞ্জলি সহকারে পূজা করানো হবে। এটা হচ্ছে সেই লাইন। ভেতরে যে পুজোটা হচ্ছে বা ভেতরে যারা পুজোটা দিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণরূপে স্পেশাল হবে। বাইরের পুজোটা এখানে যারা আয়োজক আছে তারা করিয়ে দেবে, কিন্তু ভেতরের পুজোটা আপনি সম্পূর্ণ নিজের মতন করে করতে পারবেন। তার জন্য 100 টাকা করে দিতে হবে আপনাকে। তো আজ ভিতরে এত পরিমাণে ভিড় যে বাবা লোকনাথজির দর্শন ঠিকমতো করতে পারলাম না, ছবি তো তোলা দূরে পড়ে থাক। যাই হোক, পাশেই দেখো মন্দিরের একেবারে
সম্মুখে এখানে রয়েছে যজ্ঞস্থল। তো আজ এখানকার এই যজ্ঞস্থলে উপনয়ন অর্থাৎ পৈতে হচ্ছে। এই যজ্ঞস্থলের ঠিক পাশেই এখানে দেখো ধূপ, প্রদীপ, মোমবাতি এই সমস্ত জ্বালানোর স্থান রয়েছে। কেউ মানত করলে তার দাগা এখানে বাঁধার স্থান রয়েছে। এটা হচ্ছে সেই স্থান। অনেকে বাঁধছে এখানে, অনেকে খুলছে মনস্কামনা পূরণ হয়ে গেলে পরে। তো পূজার স্থান, যজ্ঞর স্থান, সমস্ত স্থানগুলি ঘোরা হয়ে গেল। আর এখানেই সামনের জায়গাটা দেখো অনেকটাই বড়, একেবারে খোলামেলা জায়গা। আর এখানে একটা জিনিস দেখছি, লোকনাথ বাবার জবান মন্দিরের একটি প্রতিলিপি। এই প্রতিলিপিটা বেশ কিছু জায়গাতেই কিন্তু দেখছি রয়েছে এখানে। এখানে দেখো এই ফাঁকা জায়গাতে বেশ কিছু গাছ রয়েছে। সামনে ওখানে রয়েছে একটা কাঁঠালের গাছ, আর তার ঠিক পাশেই এখানে রয়েছে আম গাছ। আম কাঁঠাল দুটোই ফুলেছে দূর গাছে। এই দেখো এখানে রয়েছে রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন, মানে যারা 80 টাকার রাজভোগ প্রসাদের কুপন কাটবেন তারা কিন্তু এইখানেই লাইন দেবেন। দুপুর 1টা পর্যন্ত রাজভোগ প্রসাদের কুপন সহ খিচুড়ি প্রসাদের কুপন, সমস্ত কুপনই দেওয়া হয়। আর মূল মন্দিরের পাশে এই পজিশনের দিকেই রয়েছে রন্ধনশালা, অর্থাৎ যেখানে ভক্তদের জন্য প্রসাদ রেডি করা হয়। 40 টাকার খিচুড়ি ভোগ নিলে হয়তো খিচুড়ির সাথে আলু তরকারি এবং সাথে আরও একটা কিছু দেওয়া হলে হতে পারে। আর রাজভোগ প্রসাদ নিলে, মানে 80 টাকার রাজভোগ কুপন নিলে আপনি পোলাও, সবজি, চাটনি, মিষ্টি, মিষ্টান্ন এই টাইপের প্রসাদ পেয়ে যাবেন রাজভোগ কুপনের মধ্যে। আমি যেহেতু প্রসাদ নিচ্ছি না, তো কুপনও সংগ্রহ করিনি, না হলে একদম কুপন সহ প্রসাদ সহ তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিতাম। যাই হোক, মন্দিরের পেছনে দেখো এখানে আরও একটা ছোট্ট বেদি মতন করা রয়েছে, যেখানে ভোলেনাথের লিঙ্গ এবং সেই সাথে বাবা লোকনাথের মূর্তিও রয়েছে। এবার তোমাদেরকে নাট মন্দিরের পেছনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে নাট মন্দিরের পেছনের দিকটা, যেখানে মূলত প্রচুর দোকানপাট রয়েছে। পূজার সামগ্রী, খেলনা সামগ্রী, খাবার দাবার সহ বিভিন্ন দোকানপাট। এইদিকে দেখতে পাচ্ছ মূলত পূজার বিভিন্ন সামগ্রী, ধাগা এই সমস্ত রয়েছে এখানে। আর এইখানে এই বট গাছের গোড়াতেই দেখো উপনয়ন বা পৈতে হওয়ার পরে মাথা ন্যাড়া করে দিচ্ছে প্রত্যেকের। মাথা ন্যাড়া করে দিচ্ছে, গোপ ফেলে দিচ্ছে, এই সমস্ত হচ্ছে এখানে, যেটা উপনয়নের পরে হয় আর কি। আর এখানে রয়েছে খিচুড়ি ভোগের ঘর, লাইন দেওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। 1:30টার পরে প্রধানত যে প্রসাদ দেওয়া হবে সেই খিচুড়ি ভোগের ঘর এখানে রয়েছে। আর যেটা রাজভোগের ঘর সেটা কিন্তু এখানে না, সেটা কিন্তু মন্দিরের ভেতরে পজিশনে রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি এর আগে। আর এই জায়গাটা হচ্ছে খিচুড়ি ভোগের ঘর। প্রতিদিন দুপুর 1:30টায় এই গেট খোলা হয়। এই হচ্ছে প্রসাদ গ্রহণ কেন্দ্র, বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখানে, একদম পুরো দারুণ সিস্টেম। এখানে এখন অনেকেই প্রবেশ করছে, তবে তারা প্রত্যেকেই বলছে বাবা বসে খেতে হবে, চেয়ার টেবিলের ব্যবস্থা কিন্তু এখানে নেই, আগেই জানিয়ে রাখি। আর প্রসাদ প্রধানত চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয় না, এটা জেনে রাখা উচিত। তবে যারা জিন্সের প্যান্ট পরে আছেন বা বসতে অসুবিধা, তাদের তো একটু সমস্যার সম্মুখীন হতেই হবে। এখানে মন্দির চত্বরের বাইরেই দেখুন রয়েছে শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয়, মানে এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও কিন্তু রয়েছে। যারা বলেন যে মন্দির কোনোদিন রোজগারের ব্যবস্থা করতে পারে না, শুধুমাত্র মন্দির কেন, চিকিৎসালয়, স্কুল এগুলো কেন নির্মাণ নয়, তাদের মুখে এগুলো একটা সপাটে চর ছাড়া আর কিছুই নয়। যাই হোক, এই হসপিটালের সামনের দৃশ্য দেখলেই আশা করি তোমরা তার উত্তরও পেয়ে যাচ্ছ। এইবার জানিয়ে রাখি, যারা দূর দূরান্ত থেকে আসছেন, একদিনে এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবেন না, এক রাত এখানে থাকবেন, তাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে রাখি এখানে রাত্রি যাপনের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এইখানে বেশ কিছু বিল্ডিং কিন্তু রয়েছে রাত্রি যাপনের জন্য।
শুধুমাত্র মন্দিরের বাইরে নয়, মন্দির চত্বরের ভিতরে রয়েছে এখানে গেস্ট হাউস। এখান থেকেও আপনারা রুম ভাড়া করে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আপনারা চাইলে এখানে এসেও রুম ভাড়া করতে পারেন, তবে বিশেষ অনুষ্ঠানের সময় আগে থেকে রুম বুক করে আসাই ভালো। আমি মন্দির কমিটির নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনি যোগাযোগ করে এখানে আসতে পারেন। আর এবারে খিচুড়ি ভোগ গ্রহণ কক্ষের পাশের এই স্থান দিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা বিরাট বড় কক্ষ। মেবি এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেই সময় যাতে রাত্রি কাটাতে পারে এখানে যারা আসে তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। দেখো এটা বিশাল বড় এরিয়া নিয়ে, একেবারে লাইট ফ্যান সমস্ত ব্যবস্থা এখানে করা রয়েছে। এখন বর্তমানে কেউই নেই এখানে, শুধু ওই পাখিতে কিচিরমিচির করছে, সম্পূর্ণরূপে ফাঁকা। তবে যে বড় বড় অনুষ্ঠানগুলি হয় এখানে সেই সময় মেবি এখানে লোকজন এসে বিশ্রাম নেয়, তার ব্যবস্থায় সম্ভবত এখানে করা রয়েছে। প্রয়োজনীয় টয়লেট রয়েছে এর পাশেই। এখানে আসার পরেই কিন্তু দেখতে পারলাম এই যে খিচুড়ি প্রসাদ কক্ষ, সেই খিচুড়ি প্রসাদ কক্ষে খিচুড়ি নির্মাণ হচ্ছে, খিচুড়ি প্রস্তুত হচ্ছে এই গ্রিলটার ঠিক ভেতরে। দারুণ একটা স্মেল আসছে, কিন্তু যদিও আমি প্রসাদ গ্রহণ করছি না। তো ঘুরে দেখালাম তোমাদের চাকলা ধাম এবং জানালাম এখানকার সম্পর্কিত যাবতীয় তথ্য। কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো ইনফরমেশনগুলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু লিখতে ভুলবে না। আমার ভিডিও থেকে কেউ এখানে এসেছো কিনা কমেন্টে অবশ্যই সেটাও জানাতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তবেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে।